ভূতের গল্প শুনতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি, কিন্তু শুনতে শুনতে একটা প্রশ্ন সকলের মনে দাগ কাটে, ভূত কি সত্যি হয়? আমাদের আজকের গল্প সেই নিয়ে। আজকের গল্প রূপম মুখার্জির ভূত আছে কি। আপনারা ভূতে বিশ্বাস করেন? ভূত কি সত্যি হয়? হয়তো হয় বা হয়তো হয় না। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। শুরু হচ্ছে আজকের গল্প রূপম মুখার্জির ভূত আছে কি। ক্লাবটার নাম চলো গল্প করি। সবার প্রিয় হলেও আমার অতটা প্রিয় নয়, বরং ক্লাবের নাম চলো তর্ক করি রাখলে বেশি যুক্তিসম্মত হতাম। বয়সে বছর চারেকের বড় রনিদা মানে রণদেব মুখার্জি টিমের প্রধান, তরুণ, অর্পণ আর আমি, এই চারজনেরই এই ক্লাবে আড্ডাটা বেশি হয়। প্রত্যেক দিন তর্কের রেশ ঘিরে ধরে আমাদেরকে। তর্কে উঠে আসে কখনো দেশের নেতা মন্ত্রী, কখনো ক্রিকেট, কখনো আবার নামি দামি লেখকেরা। শেষে রনিদাই বিচার করে দেয় কে বা কারা তর্কে জিতল। আজকের তর্কের বিষয়টা রনিদা নিজেই স্থির করল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, গোটা পরিবেশটা সাদা শৈত্যিক চাদরে মোড়া। বৃষ্টির জল পেয়ে নবজাতক সবুজ উদ্ভিদেরা যেন তরুণ এবং আরও সতেজ হয়ে উঠেছে। এইরকম মেঘলা বৃষ্টি ভেজা শীতের সকালে তর্কের যে বিষয়টা রনিদা তুলে ধরল তা দুয়ে দুয়ে চার মেলার মতো মিলে গেল। রনিদা বলে উঠল, আচ্ছা বলতো, ভূত বলে কিছু আছে? এ বিষয়ে যে যার মতামত প্রকাশ কর। অর্পণ বলল, আজকের তর্কের বিষয়টা কিন্তু বেশ প্রাণোজ্জ্বল, দুর্নিবার, কিন্তু এই অব্যক্ত রসিকতা নিয়ে তর্কের তো কিছুই নেই। মুখে ক্লান্তির ছোপ নিয়ে নীরস কণ্ঠস্বরে তরুণ বলল, বিজ্ঞান বিভাগের ছাত্র হয়েও এই বিষয়ে বিশ্বাস করা মানে বাবা। রনিদা বলল, এই তরুণ, হাই তুলছিস? তর্কের বিষয়খানে তো বেশ আকর্ষণীয়, আর এরকম আবহাওয়াতে তো যেন জটিল কোনো ত্রিকোণমিতির সমস্যার সমাধানের আনন্দের মতো। আর তুই তোর অলস ভাব কাটাতে পারছিস না। তরুণ বলল, না, অলস ঠিক না, তবে এই বিষয়ে বিশ্বাসের কোনো প্রশ্নই আসে না, সেটা অলসতার মাধ্যমে বুঝিয়ে দিলাম। আমি বললাম, এ বিষয়তে অবিশ্বাসের কোনো কারণ আমি তো দেখছি না। তাছাড়া বিজ্ঞান বিভাগের ছাত্র মানে জল্পনা কল্পনার কোনো সমীকরণ যে থাকবে না, সেটা বলাও মূর্খের প্রমাণ। রনিদা চেঁচিয়ে বলে উঠল, এই তো বিপরীতধর্মী মতামত মুখোমুখি হয়েছে, এইবার জমবে তর্ক সভা। অর্পণ বলে উঠল, মানে তুই বলতে চাইছিস ভূত আছে, তাই তো? তৎক্ষণাৎ তরুণ বলে উঠল, কি যে বলিস অর্পণ, শুনলি না ও সমীকরণে ভূতের সাথে দেখা হওয়া লেখা ছিল। হ্যাঁ, দেখা হয়তো হয়নি, তবে ভূত যে নেই সে বিষয়ে সহমত প্রকাশ করতে পারলাম না। কারণ আমি বিশ্বাস করি এটাই আমাদের কাছে ভৌতিক অস্তিত্বের প্রমাণ। আর তাছাড়া দেখো, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর। রনিতা বলল, তাহলে তো দেখছি বিশ্বাস আর ভৌতিক সমীকরণের সমস্যার সমাধানটা আমাদেরকেই করে দিতে হয়। তরুণ বলল, সে ভূত তো আমিও দেখেছি, কখনো স্বপ্নে, কখনো বা সিনেমায়। বাস্তবে যার কোনো অস্তিত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। রনিদা বলে উঠল, বাইরে মৃদুমন্দ বৃষ্টি আর তোদের ভৌতিক তর্ক সভা, এই সময় একটু চা না হলে জমে। ওই অর্পণ, যা তো ভোলাদার দোকান থেকে আমার নাম করে 4 কাপ চা নিয়ে আয়। কিরে, তোরা সব চা খাবি তো? আমি রনিদার কথায় পাত্তা না দিয়ে বুক ফুলিয়ে বলতে থাকলাম, দেখো, এ বিষয়ে দ্বিমত থাকাটা স্বাভাবিক, তবে বিনা প্রমাণ ছাড়া কোনো মতকেই তোমরা বেশি প্রাধান্য দিতে পারো না। আরে এককালে এই মতাদর্শ নিয়ে এদেশে কম আলোড়ন সৃষ্টি হয়নি। প্ল্যানচেট, সেই বিষয়কে নিয়ে কি অভিমত দেবে তোমরা? আর তাছাড়া স্বামী অভেদানন্দের লাইফ বিয়ন্ড ডেথ বই, ওখানে তো আত্মার ছবি পর্যন্ত মুদ্রিত আছে। ভূত শব্দটির মুখ্য অর্থই তার প্রমাণ, আর এমনকি বেদেও তো এর সম্পর্কে আলোচনা হয়েছে। অথর্ববেদের 4র্থ কাণ্ডে 8ম অনুবাদ অথবা অষ্টাদশ কাণ্ডের অনুবাদে এদের কথা লেখা আছে। হ্যাঁ, যদিও সেখানে ভূতের চেয়ে প্রেত কথাটি বেশি গুরুত্ব পেয়েছে, তাও মহানির্বাণতন্ত্র, তাছাড়া লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হীরামানিক জলে কিশোর উপন্যাসের সব জায়গাতে এর প্রমাণ রয়েছে।
অর্পণ এতক্ষণে 4 কাপ চা নিয়ে হাজির হয়েছে। রনিদা ভাড়ে চুমুক দিয়ে বলল, বিল্ল বিটোপের ব্রহ্ম পিশাচ হাসি সে বজায় গাছে, হেমচন্দ্রবাবু ছায়ের মধ্যে লিখেছিলেন, আমিও পড়েছি। তবে কি এতেই ভূতের অস্তিত্ব প্রমাণ হয়ে যায় ধ্রুব? আর তাছাড়া ভূত প্রেত নিয়ে দেখছি তোরা বেশ ভালোই জ্ঞান অর্জন করেছিস। কিন্তু শোন শোন, নিজের চোখে না দেখলে না আমি কিছু বিশ্বাস করতে পারি না, বুঝলে বাচ্চা ধনেরা? তরুণ বলল, আরে যে জিনিসের অস্তিত্বই নেই, বইতে বিনোদনের জন্য যে কল্পনার সৃষ্টি, তা তুমি দেখবে কি করে? অর্পণ বলল, আচ্ছা আচ্ছা, তুই এমন কোনো প্রমাণ আমাদের দিতে পারবি যেটাতে আমরা সবাই বিশ্বাস করে নেব যে ভূতেই বর্তমান, ভূতেই ভবিষ্যৎ? এত প্রমাণ দেওয়ার পরও প্রমাণ চাইছে। এটা ভাবতে ভাবতে মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল। এবার মুখ ফুসকে বলেই ফেললাম, শোনো, ওই পাড়ার কালীতান্ত্রিক, ও তো ভূত টুত তাড়ায় নাকি শুনেছি। হ্যাঁ, তো ওকেই জিজ্ঞেসে করে নিও না। রনিদা এবার তিড়িং করে লাফিয়ে উঠে বলল, হ্যাঁ, এতক্ষণ একটা প্রমাণের জায়গায় এসেছিস। তরুণ বলল, কিন্তু ও যে সত্যি বলবে তার কি গ্যারেন্টি আছে? ও তো একটা ভণ্ড, সাধুর বেশি লোক ঠকায়। রনিদা বলল, না না, আমার কাছে একটা অদ্ভুত প্ল্যান আছে। সেটাতেই বুঝতে পারবি কালীতান্ত্রিকের ভূত প্রেত এসব সত্যি নাকি কল্পনার বিলাসের সাহিত্য ফল মাত্র। তবে একটা শর্ত আছে, এই তর্কের ফলাফলে যে হেরে যাবে তাকে ক্লাবের সবার জন্য খিচুড়ি আর মাংস কষার খরচ দিতে হবে। অর্পণ বলল, শুধু খাই খাই, তোমার কি আর অন্য কোনো শর্ত থাকতে পারে না বুঝি? আর তাছাড়া ক্লাবের সবার জন্য হলে খরচ কত পড়বে জানো? রনিদা অর্পণের দিকে তেড়ে এসে বলল, ছাগল কোথাকার, তোমাদের ওই ঝুড়ি দাঁড়িয়ে আমি ছিঁড়ে নেব। আচ্ছা, ক্লাবের সবাইকে না, আমাদের 4 জনকে খাওয়াতে হবে। তরুণ বলল, কিন্তু আগে প্ল্যানটা তো বলো। রনিদা বলতে শুরু করলো, শোন তবে, আজকের এই বৃষ্টিমুখর আবহাওয়ায় আকাশে ঘন কালো মেঘ থাকায় অন্ধকার দ্রুত নেমে যাবে। অর্থাৎ এক ভৌতিক সাজসজ্জা নেবে পরিবেশটা। শীতল বাতাস, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, ঝিঞ্ঝি পোকা, ব্যাং পেঁচার ডাকে নেমে আসবে অলৌকিকতার আবছায়া। দুর্গম রজনী হাতছানি দিয়ে তার অব্যক্ত বেদনার অশনি সংকেত প্রকাশ করবে। তরুণ সেই সময় ক্লাবের রাস্তায় যত সব লাইট আছে তার মেন সুইচ অফ করে দিবি। আর অর্পণ নিয়ে আসবি ভয়েস রেকর্ডার, যাতে কালো রজনীকে গোগ্রাসে গিলে খাচ্ছে একটা পেতর ছায়া অথবা দূর দিগন্তের অন্য কোনো অন্ধকার পুরীর অলৌকিক বিকট হাসির কণ্ঠস্বর, যা শুনলে সাধারণ মানুষ নিমেষে জ্ঞান হারাতে পারে এমন সব সাউন্ড। ধ্রুব, তুই সকালে গিয়ে ওই কালীতান্ত্রিককে খবর দিবি, বলবি অলৌকিক প্রেতাত্মার আর্তনাদ আমাদের ক্লাবকে ধরে রেখেছে। লেলিহান শিখায় রক্তের আহুতি আর তীব্র হাসির উন্মাদ আর্তনাদ, যা দুর্লভ, আমাদের যেন গিলে খাবে। কোনো এক অজানা অজৈব গন্ধে মৃত্যুর ভয়ে আমাদের প্রবেশ নিষেধ করেছে, কোনো এক অমানবিক অসহ্যকর পিশাচ। তাতে কি হবে? তাতে ওই ভৌতিক পরিবেশে কালীতান্ত্রিক সন্ধ্যা নাগাদ আসবে। ওকে জিজ্ঞাসা করব এখানে যে ভূত আছে তার নাম কি, তাকে কিভাবে এখান থেকে দূর করা যাবে। ওইসব শূন্যে দেখে যদি উনি সত্যি কোনো কারণ দেন, তবে জানবি উনি সত্যি ভণ্ডতান্ত্রিক, আর ওনার সাধনার ইতিহাস তিক্ততায় ভরা অযৌক্তিক ভৌতিক কাল্পনিক কাহিনী, অর্থাৎ ভূত বলে কিচ্ছু নেই। আর যদি এত ভয়ের পরও সত্যিটা বলতে পারেন, তাহলে জানবো লোকটার সাধনার ইতিহাসে তিক্ততা নেই, সব সত্যি, আর উনি সত্যি ভূত দেখেছেন। পরক্ষণে আমরা তার মাধ্যম দিয়ে প্রেত দেখার অনুরোধ করব, আর ধ্রুব জিতে যাবে। কবি কুসুম কুমারী দাসের সেই লাইনটা, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, ওটা বোধহয় তোমার জন্যই লিখেছিলেন। তাহলে দেখ কেমন বুদ্ধি দিলাম। তবে সেই সেই প্রশ্নটা, ভূত আছে কি, সেটার সঠিক উত্তরটা কিন্তু ঝুলেই রয়ে গেল। যথারীতি সন্ধ্যা খুব দ্রুত গতিতে ঘনিয়ে এলো। বাইরে তখন মৃদুমন্দ শীতল বাতাস, ঝিরিঝিরি বৃষ্টি নিজ গতি বজায় রেখেছে। ভয়ানক রজনীর অতল অন্ধকারে আকাশের চাঁদতারারাও যেন লুকিয়ে পড়েছে। বহিরা জগৎ জুড়ে একটা অলৌকিক সাজ যেন সবুজ প্রকৃতির
ঘাড় মোটকে তার সব কিছু শুষে নিয়েছে। এত অলৌকিতার ভিড়ে সাহসের রসদ বলতে আমাদের ক্লাবের ছোট্ট ঘরটি, 4 জন বসে বসে শুধু কালীতান্ত্রিকের অপেক্ষায়। কালীতান্ত্রিককে দুপুর 12টা নাগাদ আমি খবর দিই। তিনি বলেছিলেন সন্ধ্যা নাগাদই তিনি এসে আমাদের ক্লাবে সত্যি ভূত আছে কি না তা স্বচক্ষে প্রমাণ করে দেবেন। রনিদা ঠিক যেমনটা বলেছিল, পরিবেশটা ঠিক ততটাই অলৌকিক। হঠাৎ একটা পায়ের শব্দে আমরা থমকে গেলাম। দরজায় টোকা দিচ্ছে কে যেন। তরুণ বলল, এই নিশ্চয়ই কালীতান্ত্রিক হবে। আমি দরজা খুলতে যাব, ঠিক এমন সময় হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল। রনিদা আস্তে করে বলল, একদিকে ভালোই হলো, তান্ত্রিক ভাববে এই ক্লাবে আসতেই লাইট চলে গেল, অর্থাৎ কিছু তো আছে। এই তরুণ, এটাই সুবর্ণ সুযোগ, মেন্ট নামিয়ে দিয়াই অন্ধকার কেউ দেখতেও পাবে না। দরজা খুলে দেখি কালো বসন পরে, কপালে একটা মস্ত কালো তিলক, এক মুখ দাড়ি সম্পন্ন এক লম্বা চওড়া বিরাট আকার মানুষ। তবে অন্ধকারে যদিও সে সবই অস্পষ্ট, রনিদা নেহাত দেশলাইটা চেলেছিল তান্ত্রিক কিনা তা পর্যবেক্ষণ করার জন্য, তাই তার সাজ পোশাক একটু হলেও দেখা গেল। তরুণ এবার মেন বন্ধ করে ক্লাবে এসে ঢুকেছে। অর্পণ ক্লাবের ভেতরের দিকটায় নিঃশব্দে চলে গেল। রনিদা বলল, তান্ত্রিক বাবা, আমাদের ক্লাবটাকে ভূতে পেয়েছে, আমাদের এখানে টিকতে দিচ্ছে না, তাদের দৌড়াতে আমাদের বাঁচা দায় হয়ে গিয়েছে। তরুণ বলল, হ্যাঁ বাবা, আমার তো রক্তাল্পতা হয়ে গিয়েছে। সেদিন ডাক্তারবাবু বলেছে, আমার মনে হয় এই হয়তো তার কারণ। তরুণের কথা শুনে বোঝা গেল যেন কথাটা বলতে বলতে হেসেই ফেলত। অনেক কষ্টে সেই হাসি চেপে কথাটা বের করছে। রনিদা ও তরুণের অযৌক্তিক মিথ্যে কথা শুনে যেমন রাগ হচ্ছিল, তেমনি ভয়ও হচ্ছিল। এদিকে কালীতান্ত্রিক এবার ক্লাবের মাটি ছুঁয়ে জোরে জোরে বলতে থাকলো, ওং ক্রিং ক্রিং চামুণ্ডে মুন্ডমালিনী। অর্পণ তখন ওদিকে নিস্তব্ধে থেকে রেকর্ডারটা চালিয়ে দিল। সে কি ভয়ানক সব আওয়াজ! কখনো বাচ্চার দল কাঁদছে, কেউ হাসছে, কারো বা গোঙানির শব্দ। আমার গলা শুকিয়ে কাঠ। হঠাৎ কাঁপা কাঁপা স্বরে তান্ত্রিক বাবা বলে উঠল, এখানে এমন একজন আছে যে মানুষ নয়, সে আজই মারা গেছে। তোরা পালা, তোরা পালা, বাঁচবি তো, এখান ছেড়ে পালা। আমি তো যেন কোনো এক অলৌকিক কল্পনীয় ভাবনায় নিমজ্জিত হয়ে গিয়েছিলাম। হঠাৎ একটা বাজ পড়ার শব্দের সম্বিত ফিরে পেয়ে চেঁচিয়ে উঠলাম, রনিদা, তরুণ, অর্পণ, তোমরা কই কই তোমরা? হঠাৎ একটা শীতল হাত আমার কান স্পর্শ করলো। আমি ভয়ে হকচকিয়ে গেলাম। আরে আমি রনিদা, ভয় পেয়ে গেলি নাকি? হ্যাঁ, বলেছিলাম না এই তান্ত্রিক আমাদের সাজানো ফাঁদে পা দেবেই, তাই হলো। ওইসব ভূতটুত কিচ্ছু নেই, যত সব ঠকবাজি। কালীতান্ত্রিক তখনও ধীর গলায় বলছে, না, কেউ বাঁচবে না, বাঁচবে না, কেউ বাঁচবে না। তরুণ গিয়ে রেকর্ডার অফ করে মোমবাতি জ্বালিয়ে বলল, ঠক জোচ্চোর এখন ধরা পড়ে অভিনয় শুরু করেছে। রনিদা বলল, ধ্রুব, দেখলি তো, ভূত বলে কিছু হয় না, তুই হেরে গেলি। অর্পণ, তরুণই ঠিক। যাকগে, এই শর্তানুযায়ী তুই আমাদের খাওয়াবি। এই আনন্দে আজ অন্তত কিছু খাওয়া। আমি এবার একটু অভিমানী স্বরে বললাম, আমার কাছে টাকা নেই, তাছাড়া বাইরে এখনো বৃষ্টি আর নিকষ কালো অন্ধকার। রনিদা বলল, তুই এখনো ভূতের ভয় করছিস? সত্যি। এই শোন, ওসব আর চলবে না, যা এক্ষুনি যা পঞ্চার দোকান থেকে মিষ্টি নিয়ে আয়। কোনো কথা না বলে নিকষ অলৌকিক আবছায়ার পোশাক পরিহিত সন্ধ্যায় বৃষ্টিতে ভিজতে ভিজতে
বেরিয়ে পড়লাম পঞ্চার দোকানের দিকে। তখন মাথাটা গরম হয়ে গেছে, এই অপমানের প্রতিশোধ নিতেই হবে। তৎক্ষণাৎ মনে পড়ে গেল, পঞ্চার দোকানের দিকেই তো কালীতান্ত্রিকের ঘর পড়ে না? সব রাগ অভিমান ওর বউয়ের ওপরেই উগরে দেবো আজ। এতদিন শুধু লোক ঠকাচ্ছে, আরও কত সব প্রশ্ন মাথায় ঘুরছে। সব কিছু উগরে দেবো কালীতান্ত্রিকের বউয়ের ওপর, যাতে ওই চোর কালী আর কাউকে ঠকাতে না পারে, আর তার বউও আমার অপমানের বদলা নিতে তাকে অপমান করে। আমি মনে মনে ঠিক করলাম, পঞ্চার দোকান পরে যাব, আগে দেখি তো চোর তান্ত্রিকটার বাড়িতে ওর বউ কী করছে। একটা মেয়েলি গলায় কান্নার সুর ভেসে এলো। আমি আরও কৌতূহলী হয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতেই কালীতান্ত্রিকের বউ এসে কেঁদে পড়ল। তুমি সেই দুপুরে এসে বলে গেলে, তারপর তোমাদের তান্ত্রিক বাবা হঠাৎ দপ করে পড়ল, সেই যে বলল আর উঠল না। তান্ত্রিকের বউয়ের চোখ জলে পরিপূর্ণ। আমি ধীর কাঁপা গলায় বললাম, মানে আমি বুঝতে পারলাম না কিছু। তান্ত্রিকের বউ আরও বলতে শুরু করলো, আমাকে একা রেখে দিদি কেন চলে গেলে? ওরা তো ওটা কেন দিয়ে গেল? পুরোটা শোনার আগেই মাথার একটা প্রশ্ন আসলো, তবে যে তান্ত্রিক ক্লাবে এসেছে সে কে? তিনি বলেছিলেন যে মানুষ নয়, এমন একজন আছে যে আজই মারা গেছে, অর্থাৎ তিনি। ছুটে গেলাম ক্লাবের দিকে আবার। তখন বৃষ্টি বন্ধ, আমার গোটা শরীর ঘামে পরিপূর্ণ, গলা শুকিয়ে মরচে লাগা ইস্পাত হয়ে গেছে। তবে সে কালীতান্ত্রিক ছিল না, তার আত্মা। এই ভাবতে ভাবতে যখন ক্লাবে পৌঁছালাম, দেখলাম গোটা ক্লাবে আগুন লেগে গেছে। একটা আর্তনাদ সেই জ্বলন্ত অগ্নিগহ্বর থেকে এখনো ভেসে আসছে। সেই ফিসফিস গলায় বলেই চলেছে, সেই প্রশ্নটা কিন্তু এখনো থেকে গেল। এবার আপনারাই এর যথার্থ উত্তর দিতে পারবেন। প্রশ্নটা এখনো বসে আছে সেই জ্বলন্ত ক্লাব ঘরটায়, একটা উত্তরের অপেক্ষায়। প্রশ্নটা হলো, ভূত আছে কি?